অরূপ সেন স্টাডি সেন্টারে স্বাগত। আজকে আমি দেখো এবিটিএ তোমাদের যে সংস্কৃত আছে সেই সংস্কৃত এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের 36 পেজ 36 সেট হচ্ছে 1, এই পেজটা নিয়ে আলোচনা করছি। টোটাল সব পেজগুলোই আজকে আলোচনা করার চেষ্টা করছি। তো তোমরা দেখো, যারা একদম নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটি লাইক করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। দেখো, আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি একটি চম্পু কাব্য। দেখো, আগেও বলেছি, এখনো বলছি, আর্যাবর্ত বর্ণনম মানে গদ্য, গদ্যও পুরোপুরি নয়, পদ্যও পুরোপুরি নয়, মানে কিছুটা গদ্য আছে, আবার কিছুটা পদ্য, আবার কিছুটা গদ্য, আবার কিছুটা পদ্য, সেই জন্য এই কাব্যের নাম হচ্ছে চম্পু কাব্য। নেক্সট, পশুপতিকে, পশুপতি আমাদের মহেশ্বরকে, মহাদেবকে পশুপতি বলা হয়, তাহলে মহেশ্বর হচ্ছেন পশুপতি নামে পরিচিত মহেশ্বর। বনগতা গুহা নামে পাঠ্যাংশের উৎস কি? তাহলে বনগত গুহার উৎস হচ্ছে আমাদের চোর চত্বারিংশী কথা। চোর চত্বারিংশী কথা হচ্ছে বনগত গুহা পাঠ্যাংশের উৎস। বৃহৎ কথা না, অলি পর্বার কটি গাধা ছিল? অলি পর্বার 3টি গাধা ছিল, 3টি গাধা অলি পর্বার ছিল। বেশ, তারপরে দেখো পদ্যাংশটা, মম মতি আস্তাং তব পদ কমলে। মম বলতে কার কথা বলা হয়েছে? মম মানে আমার, আমার মতি বা আমার আমার চেতনা থাকুক তব পদ কমলে, তোমার চরণ পদ্মে। কে বলেছে কথাটা? আচার্য শঙ্করাচার্য, মানে শঙ্করাচার্য কথাটি বলেছেন। জানো, এই শঙ্করাচার্য খুব অল্প বয়সে মারা গিয়েছেন। ইনি শিবের উপাসক ছিলেন। তো তো উনি জানো 32 বছর বয়সে, আমার থেকেও অনেক বেশি বয়স, কম বয়স, এই কম বয়সে উনি মারা গিয়েছেন। 32 বছর বয়সে মাত্র মারা গিয়েছেন। ভাগীরথী পদটি কোন বিভক্তিতে আছে? ভাগীরথী, হে ভাগীরথী, তাহলে হে সম্বোধন সূচক এলে পরই সেইখানে কিন্তু সম্বোধন, সম্বোধনে প্রথমা হয়েছিল ভাগীরথী, তাহলে সম্বোধন করবে এক্ষেত্রে। শ্রীমদ্ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এই ক্ষেত্রে শুধুমাত্র মহাভারতই করব। নমে পার্থ অস্তি, নমে পার্থাস্তি, পার্থ, হে পার্থ, পার্থকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ নামে রাখতেন, তাহলে পার্থ হচ্ছে অর্জুনের নাম পার্থ। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা? বাসন্তিক স্বপ্নম একটা নাটক, হ্যাঁ, তাই বাসন্তিক স্বপ্নম নাটক জাতীয় রচনা। দেখো, অহং দিন মানস, আমি মন কষ্টে আছি, উক্তিটি কার? রাজা ইন্দ্র বর্মার। কেন মন কষ্ট আছে জানো? বিয়ে 4 দিন পরে, অমাবস্যার দিনে, কিন্তু আর এই 4 দিনের দর্শ হইছে না, ধৈর্য ধরছে না বলেই কিন্তু খুব কষ্ট আছে, তাই বলছে। দেখো, তারপরে দেখো, বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কটি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নম নাটকটির মোট 5টি অঙ্ক আছে। ইন্দু বদনাকে, ইন্দু মানে চাঁদ, আর বদনা মানে মুখ, তাহলে চাঁদমুখী বা চন্দ্রমুখীকে, চন্দ্রমুখী হচ্ছে কৌমুদীর জন্য বলেছে রাজা ইন্দ্র বর্মা, কৌমুদীর জন্য বলেছে চাঁদমুখী কথাটা। তারপরে দেখো, আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু কি? আর্যভট্টিয়ম গ্রন্থটি আর্যভট্টে লেখা। এই গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে জ্যোতির্বিজ্ঞান আর গণিত বিষয়ক সমস্ত আলোচনা এই আর্যভট্টিয়ম গ্রন্থে আছে। সুশ্রুতকে, সুশ্রুত একজন ডাক্তার, হ্যাঁ, প্রাচীন শৈল চিকিৎসক, সার্জেন। হ্যাঁ, তারপরে গীত গোবিন্দম কাব্যটির স্বর্গ সংখ্যা কত? গীত গোবিন্দে মোট 12টি স্বর্গ আছে। গীত গোবিন্দ জয়দেব, জয়দেব রচিত গীত গোবিন্দে মোট 12টি স্বর্গ আছে, আর 24টি তরঙ্গ আছে, আর আছে তোমার 80টি শ্লোক আছে। হ্যাঁ, 80টি শ্লোক আছে, এগুলো মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে। এরপরে দেখো, আমরা 2 নাম্বার সেট অর্থাৎ 80 পেজে এসেছি। 80 পেজে কি আছে দেখি। আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? আর্যাবর্ত গ্রন্থটি মূল কাব্যটি চম্পু জাতীয় কাব্য। গণ্ডক উত্থান কোথায় দেখা যায়? গণ্ডক উত্থান পর্বত বনে ভূমিষু, অর্থাৎ পার্বত্য বনময় ভূমিতে গন্ডারের উত্থান দেখা যায়। বলি ব্যাপারটা দেখো, এ আর বি দুটো অপশন দেওয়া আছে, আরও কিন্তু ছিল বৈয়াকরণের মধ্যে, জ্যোতিষদের মধ্যে, সাংখ্য দর্শনে, আর পার্বত্য বনময় ভূমিতে। এখানে কিন্তু এবিসিডি ছিল, মিস্টেক হয়ে গেছে, তাহলে পার্বত্য ও বনময় ভূমিতে গন্ডারের উত্থান দেখা যায়।
স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম কি? স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম হচ্ছে চৌর্য শাস্ত্র। কশ্যপের ভাইকে, কশ্যপের ভাই হচ্ছে অলিপর্বা কশ্যপের ভাই, বা অলিপর্বার ভাই কশ্যপ, এরকমই বলা হয়েছে। হ্যাঁ, তারপরে পদ্যাংশ চলে এলাম। দেখো পার্থকে, পার্থ হচ্ছে অর্জুনের নাম পার্থ। এই যে তোমরা শুনে নিচ্ছ না, এই শুনে নেওয়াতেই কিন্তু কাজ হচ্ছে। তোমরা যারা এই এবিটিএটা শুনে নেবে তো ভালো কাজে লাগবে। তাছাড়া দেখো WBH এ, তারপরে ধরো WBTA, তারপরে ধরো তারপরে আছে টার্গেট, তারপরে আছে 2000, এই মারাত্মক ইম্পর্টেন্ট, 2015 থেকে 2023, এই যে এই 2015 থেকে 2023 পর্যন্ত যদি করতে পারো তাহলে তোমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় কমন চলে আসবে। এই প্রশ্নগুলোও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এক জায়গাতে, মাত্র 15 মিনিট সময় নষ্ট করে একটু শুনে নেবে ভালো করে, তো তাতেই দেখবে তোমরা ভীষণ ভীষণ উপকৃত হবে। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি ওইখান থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্ন কমন আসবেই আসবে। সুতরাং এই ভিডিওটা এবিটিএ দেখার পরে তোমরা 15 থেকে 23 পর্যন্ত খুব ভালোভাবে ওই প্রত্যেক সাবজেক্টেরই, সংস্কৃত, দর্শন, বাংলা, আমি মূলত এই 3টে সাবজেক্ট পড়াই, এই 3টে সাবজেক্টেরই ওই 15 থেকে 23 পর্যন্ত করে দেওয়া আছে, ওইগুলো ভালো করে বারবার শুনে নাও এবং তৈরি করে নাও। যদি হয়েও থাকে আবারও রিভাইজ করো। এবিটিএ যদি হয়ে থাকে তাহলেও কিন্তু প্রথম থেকে যেগুলো হয়ে আছে সেইগুলোও আবার একবার ঝালিয়ে নাও, শুনে নাও। WBH এ তোমার করা আছে, আবার একবার রিভাইজ করে নাও, তাতে তোমাদেরই কিন্তু খুব উপকার পাবে। যেহেতু আর তো এই কদিন আছে, পরীক্ষা তো বেশি দিন নাই, তাহলে তোমরা ভালো করে প্রস্তুত করো। দেখো আসি এখানে 6-এরটা। তবে তোমাদেরকে বলা, যারা নতুন তারা যেন সাবস্ক্রাইবটা করো বেশ, আর একটা যে কোনো একটা কমেন্ট করো। হ্যাঁ, লাইক তো অবশ্যই করবে। তো দেখো কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? কর্মযোগ গীতার 3য় অধ্যায়ে কিন্তু কর্মযোগ আছে। 3য় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? এই শঙ্করাচার্যের কথা একটু আগেই বলছিলাম। শঙ্করাচার্য হচ্ছে কেরল রাজ্যের মানুষ, দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মানুষ, ওই রাজ্যের কিন্তু কেরল একটা গ্রামে, বেশ ঠিক আছে। কল্পলতা কাকে বলা হয়েছে? কল্পলতা, কল্পলতা দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। তুমি যাই চাইবে গঙ্গার কাছে তাই পাওয়া যাবে। নাট্যাংশ বিজয়াতাম अस्माकम অবনীপাহা, কে বলেছেন? ইন্দু শর্মা। ইন্দু শর্মা রাজা ইন্দোর বর্মাকে আলোচ্য মন্তব্যটি করেছেন। এরপরে দেখো ইন্দ্রবর্মার প্রেমিকা কে? রাজা ইন্দ্রবর্মার প্রেমিকা হচ্ছে কনকলেখা। কনকলেখা রাজা ইন্দ্রবর্মার প্রেমিকা, ওদের কদিন পরেই বিয়ে। তো দেখো কৌমুদীর পছন্দের পাত্র কে? কৌমুদী যাকে নিজে পছন্দ করেছে, প্রেম করে যাকে, তার নাম হচ্ছে বসন্ত, ঠিক আছে, তার নাম হচ্ছে বসন্ত। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? নাটকের শেষে নেপথ্যে মৃদঙ্গধ্বনি শোনা গিয়েছিল। গীত গোবিন্দের রচয়িতা কে? গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছেন। জয়দেব পদ্মাবতী। এসো জয়দেব বীরভূমের কেন্দুবিলে জয়দেব আছে, জয়দেব এসো, এখানে বড় বড় মন্দির দেখতে পাবে। জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতী একই থালায় ভাত খাচ্ছে দেখতে পাবে। তারপরে খুব ভালো ভালো এই দৃশ্যগুলো, প্রাচীন দৃশ্যগুলো তোমরা কিন্তু এইখানে এসে দেখতে পাবে বীরভূমের জয়দেবে। বেশ, এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি দেখা যাক। কুমার সম্ভব, হ্যাঁ কালিদাস লিখেছে। মেঘদূত, হ্যাঁ লিখেছেন। মালবিকাগ্নিমিত্রম, হ্যাঁ লিখেছেন। তাহলে চারুদত্ত কে লিখেছে? ভাস, এটা কালিদাস লেখেননি। তারপরে দেখো বরাহ মিহির রচিত গ্রন্থের নাম কি? বরাহ মিহির আর্য সিদ্ধান্ত আর্যভট্টের, বৃহৎ সংহিতা বরাহ মিহিরের, তাহলে এটা হচ্ছে বরাহ মিহির রচিত গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। বেশ, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, না আমরা এখন এমসিকিউ আলোচনা করছি। বেশ, দেখো এবার 128 পেজে চম্পু কথার অর্থ কি? তোমরা আগেই বুঝে গেছো, চম্পু বলতে গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। আর্যাবর্তের এক ভাগ কোন নদীর দ্বারা অলঙ্কৃত? আর্যাবর্তের এক ভাগ চন্দ্রভাগা নদীর দ্বারা অলঙ্কৃত। তারপর উটজ কথার অর্থ কি? উটজ কথার অর্থ হচ্ছে কুটির, এখানে পণ্য কুটিরই করতে হবে।
কুটির, ঠিক আছে। তারপরে দেখো কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। সোনা, সোনা মানে কানের সোনা, কানের সোনা, কানের সোনা, কানের সোনা লয়, মানে স্বর্ণ দ্রব্য, ঠিক আছে, প্রচুর দাম। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রভৃতি মহর্ষিগণ মোক্ষ লাভ করেছিলেন। তারপর দেখো শ্রীমদ্ ভগবদ গীতার অপর নাম কি? শ্রীমদ্ ভগবদ গীতার অপর নাম হচ্ছে সপ্তশতী। সপ্তশতী মানে সপ্ত শত মানে হচ্ছে 700, ঠিক আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোক আছে বলে গীতার অপর নাম সপ্তশত হওয়ার কথা, কিন্তু স্ত্রীলিঙ্গে সতী, গীতা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই গীতার নাম হচ্ছে সপ্তশতী। কল্পলতা কাকে বলা হয়েছে? একটু আগে হলো, গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? বেদাদি শাস্ত্রে, মানে বেদে গঙ্গার মহিমা বর্ণনা পাওয়া যায়। রামায়ণেও পাওয়া যায়, পুরাণেও পাওয়া যায়, ঠিক আছে, রামায়ণেও পাওয়া যায়, পুরাণেও পাওয়া যায়, কিন্তু আমাদের পাঠ্যাংশে বলা আছে বেদে, সেই জন্য বেদে করতে হলো, ঠিক আছে। বেশ, তারপরে দেখো বল্লভ কথার অর্থ কি? বল্লভ কথার অর্থ হচ্ছে প্রিয়। বল্লভ কথার অর্থ হচ্ছে প্রিয়। তারপর দেখো কৌমুদীর পিতার নাম কি? কৌমুদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। কৌমুদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। উদ্বাহ কথার অর্থ কি? উদ্বাহ কথার অর্থ হচ্ছে বিবাহ। উদ্বাহ কথার অর্থ হচ্ছে বিবাহ। তারপরে দেখো সাহিত্যের ইতিহাস থেকে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম বলো। বিখ্যাত জ্যোতির্বিদ আর্যভট্ট, বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন উনি। তারপরে দেখো পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতাকে? পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতা হচ্ছে বরাহমিহির। পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা বরাহমিহির। বেশ, তারপরে দেখো মেঘদূত। মেঘদূত কোন শ্রেণীর কাব্য? মেঘদূত হচ্ছে এক প্রকারের গীতিকাব্য। গীতিকাব্য হচ্ছে মেঘদূত। দেখো দৃশ্যকাব্য মানে হচ্ছে নাটক, রূপক মানে হয় নাটকেরই অন্তর্গত, প্রকরণ মানে হয় নাটকেরই অন্তর্গত, তাহলে ভাগ আর কি। তাহলে গীতিকাব্য মানে হচ্ছে দূতকাব্য বা খণ্ডকাব্য, এই জাতীয় কাব্য হচ্ছে মেঘদূত, ঠিক আছে। বেশ, পরের সেটে চলে যাচ্ছি, দেখো। বেশ, এইবার দেখো আমরা চলে এলাম পেজ হচ্ছে 159। 1 নাম্বার, আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? আর্যাবর্ত বর্ণনামের উৎস হচ্ছে নলচম্পু। তারপরে দেখো আর্যাবর্তের নদীর তটের রং কেমন ছিল? নদীর তটের রং, এই জিনিসটা বুঝে নাও একটু। দেখো নীল পীত বর্ণ মিশ্রিত নদী তটের রং। কনক কনক কুবলয় উচ্ছলিত রজ পুঞ্জ পিঞ্জরিত হংস বতংশয়া, এরকম ধরনের কি একটা আছে ওখানটায়। তাহলে দেখো ওখানে বলা হচ্ছে স্বর্ণপদ্ম, নীলপদ্ম, পরাগরেণু। পরাগরেণু মনে রাখবে সব সময় হলুদ বর্ণ হয়, পিঞ্জরিত বর্ণ। পিঞ্জরিত মনে হচ্ছে পীত বর্ণ, ঠিক আছে। দেখবে আমরা জবা ফুলে দেখেছি, পদ্ম ফুলে দেখেছি যে রেণুগুলো, সেই রেণুগুলো ওই যে চন্দ্রভাগা নদী আছে ওখানে আর্যাবর্তে, সেই চন্দ্রভাগা নদীর দুই তীরে যেন রঞ্জিত করছে। তাহলে আর্যাবর্তের নদীর তটকে যেন এই পীত বর্ণে বেশ চমৎকৃত করে তুলেছে, ঠিক আছে। বেশ, তারপর দেখো উট্টজ কথার অর্থ কি? উট্টজ কথার অর্থ হচ্ছে কুটির। উট্টজ কথার অর্থ হচ্ছে এক্ষেত্রে কুটির করো। পণ্য কুটিরও আগের অপশনটাই করেছিলাম। তোমরা এই দুটোর মধ্যে আমাকে একটু কমেন্টে জানিও কোনটা তোমরা করবে। হ্যাঁ, পরে আমি অবশ্য কমেন্ট আর একটু ভালো করে দেখে পরে আমি একবার দেখে নেবো, তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো সঠিকটা এই দুটোর মধ্যে কোনটা। বেশ, তারপরে দেখো চৌর্য শাস্ত্রের রচয়িতা কে? চৌর্য শাস্ত্রের রচয়িতা হচ্ছে স্কন্দরাজ। স্কন্দরাজ হচ্ছে চৌর্য শাস্ত্রের রচয়িতা। তারপর দেখো গঙ্গাপুত্রের নাম কি? গঙ্গাপুত্রের নাম হচ্ছে ভীষ্ম। গঙ্গাপুত্র, গঙ্গার 8জন পুত্রের মধ্যে ভীষ্ম হচ্ছে অন্যতম। হ্যাঁ, তারপরে দেখো যে গঙ্গা জলে স্নান করে তার কি? তার পুনর্জন্ম হয় না। তার পুনর্জন্ম হয় না। হ্যাঁ, তার আর পুনর্জন্ম হয় না স্নান করলে। নেক্সট, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রভৃতি মহর্ষিগণ সিদ্ধিলাভ করেছিলেন। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। তারপরে দেখো অবনিপ শব্দের প্রতিশব্দ কি? অবনিপ শব্দের প্রতিশব্দ অর্থ হচ্ছে অবনিপ অর্থাৎ রাজা। অবনিপ শব্দের প্রতিশব্দ হচ্ছে রাজা। রাজা করতে হবে। অবনিপ শব্দের প্রতিশব্দ রাজা।
বিজয়তাম অস্মাকম অবনীপ, জয়যুক্ত হোক আমাদের রাজা। বেশ, তারপরে দেখো এটা কোনটা করছো আমাকে জানিও, হ্যাঁ। এটা রাজা করলাম, বেশ। কৌমুদীর পিতার নাম কি? কৌমুদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। কৌমুদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। কৌমুদীর পছন্দের পাত্র কে? কৌমুদীর পছন্দের পাত্র, কৌমুদী যাকে ভালোবাসে তার নাম হচ্ছে বসন্ত। কনকলেখা হলেন কে? কনকলেখা ইন্দ্র, রাজা ইন্দ্র বর্মার প্রেমিকার নাম হচ্ছে কনকলেখা। তারপর দেখো বিশাখ দত্ত। বিশাখ দত্ত রচিত নাটকের নাম কি? বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস আর শূদ্রকের মৃচ্ছকটিক, ভাসে চারু দত্ত, কালিদাসের মালবিকাগ্নি মিত্রম। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? লীলাবতী হচ্ছে একটি গণিত বিষয়ক গ্রন্থ। আয়ুর্বেদ গ্রন্থে, আয়ুর্বেদ কোন বেদের, আয়ুর্বেদের উৎস কোন বেদ? আচ্ছা, অথর্ববেদ। ঠিক আছে, এই সেটটা হলো। পরের সেটে যাই, চলো। দেখো এবার আলোচনা করব আমরা 210 পাতা। আর্যাবর্ত শব্দের অর্থ কি? আর্যাবর্ত শব্দের অর্থ আর্য, মানে এটা কিন্তু আর্যদের জন্মস্থানই করব আমরা, কিন্তু একটা জিনিস তোমাদেরকে ভাবাই। দেখো আর্যযুক্ত আবর্ত, আবর্ত মানে বারবার ঘুরে বেড়ানো, হ্যাঁ, ঘোরা বেড়ানো। তাহলে আর্যরা যেখানে বারবার ঘুরে বেড়ায় সেটাকে বলা হয় আর্যাবর্ত। তাহলে আমি কিন্তু এই উত্তরটাই করলাম, আর্যরা যেখানে বারবার, আর্যরা ঘুরে বেড়ায় যেখানে, সেই জায়গাটা হচ্ছে আর্যাবর্ত। বা আর্যরা বারবার আবর্তন করে যেখানে, সেটা আর্যযুক্ত আবর্ত। আবর্ত মানে ঘুরে বেড়ানো, আর্য যুক্ত আবর্ত, আবর্ত মানে ঘুরে বেড়ানো। তাহলে আর্যরা যেখানে ঘুরে বেড়ায় মানে বারবার এসেছে, হ্যাঁ, জন্মস্থান বটে মানছি, কিন্তু এখানে বারবার আর্যরা এসেছে বলে আর্যরা ঘুরে বেড়ায় যেখানে, সেটা উত্তর করলাম। নাগ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? নাগ লোক বলতে স্বর্গলোকের কথা বলা হয়েছে, এখানে অপশন আছে, আচ্ছা, স্বর্গলোকের কথা বলা হয়েছে। স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম কি? স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম হচ্ছে চৌর্য শাস্ত্র। স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম হচ্ছে চৌর্য শাস্ত্র। তারপরে দেখো তারপর আছে পদ্যাংশ। স্তোত্র কথার অর্থ কি? স্তোত্র মানে হচ্ছে স্তব, স্তবকে বলা হয় স্তোত্র। ভবসাগরের কর্ত্রী কাকে বলা হয়েছে? দেবী গঙ্গাকে ভবসাগরের কর্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের কোন পর্বে আছে? শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বে আছে। নৈষ্কর্ম কিসের দ্বারা লাভ করেন? নৈষ্কর্ম, নৈষ্কর্ম নিষ্কাম কর্মের দ্বারা নৈষ্কর্ম লাভ করেন। বেশ, তারপর দেখো নাট্যাংশ। বাসন্তিক স্বপ্নম কার অনুবাদ? বাসন্তিক স্বপ্নম আর কৃষ্ণম আচার্যের অনুবাদ। আর কৃষ্ণম আচার্য বাসন্তিক স্বপ্নম নাটকের অনুবাদ করেছেন। তারপরে দেখো দবিয়সী শব্দের অর্থ কি? দবিয়সী শব্দের অর্থ হচ্ছে দূরতর, মানে অনেক দূরে, দূরতর। দবিয়সী মানে বেশি দূরে নয় কিন্তু, বেশ, তার মানে দূরতর, দবিয়সী মানে দূরতর। বাসন্তিক স্বপ্নম শব্দে কোন সমাস হয়েছে? বাসন্তিক স্বপ্নম, বাসন্তিক স্বপ্ন মানে কর্মধারয় সমাস, বাসন্তিক স্বপ্ন কর্মধারয় সমাস। এটা এসিকিউতে চলে আসতে পারে, বাসন্তিক বিসর্গ স্বপ্ন বিসর্গ দিয়ে কর্মধারয় সমাস করবে, হ্যাঁ। অবনিপ শব্দের অর্থ কি? দেখো এইবার দেখো অবনিপ শব্দটা আবার পেয়েছি, ওখানে কিন্তু আমরা করে দিয়েছি অবনিপ মানে রাজা, কিন্তু অবনিপ মানে অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে পৃথিবীর পালক বা পৃথিবীর পতি, হ্যাঁ। অবনিপ শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর পালক বা পৃথিবীর পতি। অবনী মানে পৃথিবী, হ্যাঁ। বেশ, তারপরে দেখো কোনটি ভাষ্যের লেখা? কোনটি ভাষ্যের লেখা? লেখা হচ্ছে চারু দত্ত ভাষ্যের লেখা, শকুন্তলম নয়, মৃচ্ছটিকনম প্রবেশ, তাহলে চারু দত্ত। এরপরে দেখো জয়দেবের পত্নীর নাম কি? আমি বললাম একটু আগে জয়দেব আর পদ্মাবতী। ধনন্তরী শিষ্য কে ছিলেন? সুশ্রুত ছিলেন ধনন্তরী শিষ্য, সুশ্রুত ছিলেন ধনন্তরী শিষ্য। ঠিক আছে, দেখো আমরা এবার 227 পেজটা দেখব। ভগীরথ কোন বংশের রাজা ছিলেন? ভগীরথ ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা। সমান সেব্যতয়া নাগলোক, নাগলোক বলতে বলা হয় স্বর্গলোককে। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ হচ্ছে বন। অলিপর্বা কোন দেশে বাস করতেন? অলিপর্বা পারস্য দেশে বাস করতেন। এরপর চলে যাবো গদ্যাংশ।
দেখো নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক মোক্ষ লাভ করেছিলেন। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। তমসি গতির্মম খলু সংসারে, তম বলতে এখানে গঙ্গার কথা বোঝানো হয়েছে। তব জলমহিমা নিগমে খ্যাত, তোমার জলের মহিমা বেদাদি শাস্ত্রে বিখ্যাত। এখানে কি হবে অপশন? অপশন বেদাদি শাস্ত্র ডাইরেক্ট আছে, করতে হবে এটাই। রাজা কাকে অতি নিগৃহীন বলেছেন? রাজা চাঁদ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, তাই চাঁদকে রাজা অতি নিগৃহীন বলেছেন। নারিকা শব্দের অর্থ কি? নারিকা শব্দের অর্থ এখানে ক্ষণকাল। তারপরে দেখো নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? নাটকের শেষে নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল। বীর্যয়তাম অস্মাকম অবনিপ, কে বলেছেন কথাটা? ইন্দু শর্মা। ইন্দু শর্মা, কই ইন্দু শর্মা? এটা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার উদ্দেশ্যে বলেছেন। তারপর দেখো সাহিত্যের ইতিহাস থেকে অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি? বা মাধব্য। অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম হচ্ছে মাধব্য। ময়াকা ধ বয়েজে ফেলা। তারপরে দেখো কোনটি ভাষ্যের লেখা? ভাষ্যের লেখা হচ্ছে চারু দত্ত, হচ্ছে ভাষ্যের লেখা। এখানে কিন্তু মায়াকা ধ বয়েজে ফেলা এটা টানে হয়ে গেছে, মানে এগুলো কিন্তু ভুল বটে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো হয়ে যায় গো। তারপরে দেখো সুশ্রুত কে? সুশ্রুত হচ্ছে আমাদের একজন ডাক্তার, সার্জেন, মানে শৈল চিকিৎসক। শৈল চিকিৎসক। ঠিক আছে, পরে সেটে যাচ্ছি। এরপরে দেখো আমরা 256 পেজে এসেছি। 256 পেজে আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি হচ্ছে চম্পু জাতীয় কাব্য। দেখো ভিডিওগুলি কেমন লাগছে এবার তো একটা কমেন্ট করো, যারা এখনো পর্যন্ত কমেন্ট করোনি অবশ্যই জানাও কেমন লাগছে। দেখো 2, স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? স্ফোটবাদ ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত। আলিবাবা 40 চোর গল্পটি সংস্কৃত অনুবাদ করেন কে? আলিবাবা 40 চোর গল্পটি সংস্কৃত অনুবাদ করেন গোবিন্দ কৃষ্ণ মোদক। তারপরে দেখো চৌর্য শাস্ত্রের রচয়িতাকে? স্কন্দরাজ। স্কন্দরাজ হচ্ছে চৌর্য শাস্ত্রের রচয়িতা। তারপরে দেখো গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত? যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, ভক্তি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, এরকম ভাবে কর্মসন্ন্যাস যোগ, এই যোগ নামে পরিচিত। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের নাম। ভবসাগর কথার অর্থ কি? ভবসাগর বলতে সংসার রূপ সাগর, এই সাগর উদ্ধার হওয়া খুব মুশকিল গো, ধর্মকর্ম করতে হবে। দেখো তব জলমহিমা নিগমে খ্যাত, এখানে শূন্যস্থানে কি বসবে? নিগম, নিগমে খ্যাত। হ্যাঁ, তারপর দেখো কনক লেখা নাট্যাংশ। কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপ্পোলিটা নামে পরিচিত। এই ইংরেজি নামগুলো কনক লেখা, ইন্দ্রবর্মা, কৌমুদী, এরা কি নামে পরিচিত লিখতে হবে। দিয়তাম দয়াদ্রম চিত্তম, আমার দিকে দয়া মন দিন, এরকম। বক্তাকে? বক্তা হচ্ছে ইন্দু শর্মা, রাজা ইন্দ্রবর্মাকে কথা বলেছেন। মৃদঙ্গ ধ্বনি কোথায় শোনা গিয়েছিল? নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল, নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল। তারপরে দেখো রামায়ণের কাহিনী অবলম্বনে ভাষ্যের নাটক কোনটি? ভাষ্যের নাটক রামায়ণের কাহিনী অবলম্বনে দুটি আছে, অভিষেক আর প্রতিমা। তাহলে এখানে অভিষেক অপশন পেয়েছি, অভিষেক করব। দেখো কবিবর কালিদাস রচিত গীতিকাব্য, গীতিকাব্য কোনটি? কালিদাসের গীতিকাব্য হচ্ছে মেঘদূত। মেঘদূত কালিদাসের গীতিকাব্য। বৃহৎ সংহিতা গ্রন্থের লেখকে? বৃহৎ সংহিতা গ্রন্থ একটু আগে হয়েছে, বরাহ মিহির বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা। এরপরে পরের পেজ দেখো 273 পেজ। আর্যাবর্ত বর্ণনামের পাঠ্যাংশে আর্যাবর্ত শব্দের অর্থ কি? আর্যাবর্ত শব্দের অর্থ আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। নেক্সট প্রভঞ্জনা ইব জনা, প্রভঞ্জনা শব্দের অর্থ কি? প্রভঞ্জনা শব্দের অর্থ হচ্ছে ঝড়। ঠিক আছে, তারপরে দেখো অলিপর বা বস্তাগুলি কি দিয়ে ঢাকা ছিল? অলিপর বা বস্তাগুলি শুকনো কাঠ দিয়ে ঢাকা ছিল। তারপরে দেখো স উট্টজে নিঃসৃক উট্টজে কৃতবাস, নিঃসৃক অপশনটা হবে, নিঃসৃক উট্টজে কৃতবাস। তারপরে দেখো ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে ত্রিলোকে কার কোনো শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। কর্মনা এব পদটি সন্ধি বিচ্ছেদ করো, কর্মণি, কর্মনা যুক্ত এব, কর্মনা যুক্ত এব, কর্মনৈব। তারপরে দেখো গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গ রূপে বিরাজমান? ভগবান শ্রী বিষ্ণু, মানে শ্রী হরির পাদপদ্ম থেকে গঙ্গা প্রথমে সৃষ্টি হয়েছে, শিবের মাথা থেকে নয় কিন্তু। পরে গঙ্গার এত গতিবেগ, এই গতিবেগকে সহ্য করার ক্ষমতা নাই পৃথিবীর,
তখন মহাদেব ওই ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিবের জটার মধ্যে আশ্রয় দিয়েছিলেন গঙ্গাকে। তাহলে শ্রী বিষ্ণু মানে মহাদেবেরও আরাধ্য দেবতা হচ্ছে শ্রীহরি বা শ্রী বিষ্ণু। হ্যাঁ, তারপরে দেখো জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ কি? জঠরে শব্দটির সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে মাতৃগর্ভে, সংস্কৃত প্রতিশব্দ, ঠিক আছে, গর্ভ আর কি জঠর কথার অর্থ। তারপরে যথাজ্ঞা পয়তি দেব, উক্তিটির বক্তাকে, উক্তিটির বক্তা হচ্ছে ইন্দু শর্মা না, যথাজ্ঞা পয়তি মহারাজ প্রমোদ, প্রমোদ আলোচ্য উক্তিটি করেছে। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? নাটকের শেষে নেপথ্যে শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি, মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল। নাটকের প্রথম 3টি শ্লোকে শ্রীকৃষ্ণ আচার্য কোন ছন্দ ব্যবহার করেছেন? দেখো এই প্রশ্নটা আমি অনেক খুঁজেছি, উত্তর আমি 2-3টে বইয়ে খুঁজে পাইনি। তো এটা আমাকে ছন্দ নির্ণয় করে বের করতে হবে, ছন্দ। এবার সেই ছন্দ নির্ণয় করে বের করে আমি দেখব যে কোন ছন্দ হয়েছে, তোমাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেবো। যদি তোমাদের কারোর জানা থাকে আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দিও কমেন্টে, ঠিক আছে? বেশ বেশ, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। আর এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নাটকের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ লেখো, এটা কিন্তু খুব বড় প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই প্রশ্নটা করবে। দেখো শৈব মত মানস, মত মানুষকে, আমার মনের মানুষকে, মনের মানুষ হচ্ছে বসন্ত, কৌমুদীর মনের মানুষ। তারপরে দেখো সাহিত্যের ইতিহাস, স্বপ্ন বাসব দত্তম কার রচনা? ভাষ্যের রচনা স্বপ্ন। 13টা নাটকের নাম মুখস্থ রাখতে হবে। তারপর দেখো আয়ুর্বেদ কোন বেদ? উৎস কি? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ, আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। গীত গোবিন্দের সংখ্যা, স্বর্গ সংখ্যা কত? গীত গোবিন্দের স্বর্গ হচ্ছে 12টি, 80টি শ্লোক, 124টি তরঙ্গ, ঠিক আছে? বেশ, দেখো এরপরে আমরা এলাম 322 পৃষ্ঠা। হ্যাঁ, 322। আর্যাবর্ত বর্ণনামের রচয়িতা কে? আর্যাবর্ত বর্ণনামের রচয়িতা হচ্ছে ত্রিবিক্রম ভট্ট। তারপরে দেখো সমানো সেব্যতয়া নাক লোকস্য, নাক লোক শব্দের অর্থ কি? নাক লোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক, ঠিক আছে? তারপর দেখো অলি পর্বার ভাইয়ের নাম কি? অলি পর্বার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। পাংশু পটল শব্দের অর্থ কি? পাংশু পটল শব্দের অর্থ ধূলি সমূহ, ধূলি সমূহ, ধূলি সমূহ, ধূলি কণা সমূহ, ঠিক আছে? তারপরে দেখো কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? এই প্রশ্নটা বিতর্কিত প্রশ্ন, মানে বিতর্কিত নয়, সবই তমগুণ করা আছে। হ্যাঁ, তো আমি গীতাতে দেখেছি সত্য এজো রজগুণ, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, কাম এবং ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু গীতাতে আছে স্বয়ং। কিন্তু যে অন্যান্য বইগুলো আছে সেই বইগুলোতে তমগুণ করা আছে, তাই এই উত্তরটা তমগুণই আপাতত করবে। হ্যাঁ, কেননা যে বইগুলো করা আছে সেগুলো তো সবাই করবে, সেহেতু এই উত্তরটাকেই মান্য বলে গণ্য করা হবে। তো এটা কিন্তু গীতা অনুযায়ী সঠিক উত্তর রজগুণ। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রভৃতি মহর্ষিগণ সিদ্ধি লাভ করেছিলেন। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন? কেরল, কেরল রাজ্যের মানুষ ছিলেন আচার্য শঙ্কর, তাহলে কেরল। তারপরে দেখো বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়। তারপরে আছে মহোৎসব প্রমোদ প্রসাদন পূর্বং ত্বং পরিণেশে, উক্তিটি কার? উক্তিটি রাজা ইন্দ্রবর্মা, ইন্দ্রবর্মা বলেছে কনক লেখাকে উক্তিটি বলেছে। বাসন্তিক সম্ভ্রমের মূল নাটক কি নামে পরিচিত? এ মিডসামার নাইটস ড্রিম। তারপরে দেখো ইন্দ্রবর্মার প্রেমিকাকে? ইন্দ্রবর্মার প্রেমিকা, কনক লেখা হচ্ছে ইন্দ্রবর্মার প্রেমিকা। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? লীলাবতী হচ্ছে গণিত বিষয়ক একটি গ্রন্থের নাম লীলাবতী। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? চরক সংহিতা গ্রন্থে চিকিৎসা বিজ্ঞানের কথা বর্ণিত হয়েছে। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত রচনা করেছেন মুদ্রা রাক্ষস। দেখো এরপর আমরা চলে এসেছি 364 পেজ। আর্যাবর্ত বর্ণনাম উৎস কি? আর্যাবর্ত বর্ণনাম উৎস হচ্ছে নলচম্পু। কশ্যপের ভাই কে? কশ্যপের ভাইয়ের নাম হচ্ছে
অল্লী পর্বা কশ্যপের ভাইয়ের নাম। পদে পদে ধনদা সন্তি, তাহলে ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো? ধন দান করে যে, তাকে বলা হয় ধন দানকারী ধনদা। তাহলে ধনদা কে? ধনদা হচ্ছে কুবের, দাদা নয় কিন্তু, দেবতা, মানে দানকারী, দা বলতে। হ্যাঁ, তারপরে কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ হচ্ছে সোনা, সোনা মানে দ্রব্য, হ্যাঁ, মূল্যবান ধাতু। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক, কোথায় জনক? এই যে জনক মুনি সিদ্ধি লাভ করেছিলেন। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গা দেবীকে কল্পলতা বলা হয়েছে। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ভগবান শ্রীকৃষ্ণের ত্রিলোকে কোনো কর্তব্য কর্ম নেই। জঠর শব্দের অর্থ কি? জঠর শব্দ অর্থ মাতৃগর্ভ, তাহলে এখানে শুধু গর্ভ আছে, গর্ভ, ঠিক আছে। তারপরে দেখো ইন্দ্রবর্মার প্রিয়ার নাম কি? ইন্দ্রবর্মার প্রিয়ার নাম হচ্ছে কনক লেখা। কিংবা যুক্তং সময় বিরুদ্ধাচরণম, সময়ের নিয়মে বিরুদ্ধাচরণ করা কি যুক্তিযুক্ত? বক্তাকে, বক্তা হচ্ছে রাজা, কৌমুদিকে বলেছে। যথা আজ্ঞাপয়তি মহারাজ, যেমন আদেশ মহারাজ কে বলেছে? কথাটা প্রমোদ বলেছে, মানে রাজা যখন বললেন যাও তুমি প্রতি নগরে এই আনন্দ উৎসব ছড়িয়ে দাও, তখন তার পরিপ্রেক্ষিতে প্রমোদ কিন্তু রাজাকে আলোচ্য মন্তব্যটি করেছিল। নিঘৃণ, নিঘৃণের অর্থ কি? নিঘৃণ মানে নিষ্ঠুর, নির্দয়, হ্যাঁ, দয়াহীন। কার লেগে বলেছে? নির্দয়, হ্যাঁ, নিঘৃণ শব্দের অর্থ নির্দয়। এখানে কার লেগে বলেছে? চাঁদের জন্য বলেছে। চাঁদ ক্ষয় হয়েছে কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়েছে না, তাই চাঁদ খুব নিঘৃণ। তারপর দেখো আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন? বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস লিখেছিলেন। গীত গোবিন্দের রচয়িতাকে? গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে কবি জয়দেব, হচ্ছেন গীত গোবিন্দের রচয়িতা, ঠিক আছে। বেশ বেশ, এরপরে দেখো 377 পেজ। অল্লী পর্বার ভাইয়ের নাম কি? অল্লী পর্বার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। তারপরে দেখো আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশটি কোন অলঙ্কার দেখা যায়? আর্যাবর্ত গদ্যাংশটি শ্লেষ অলঙ্কার দেখা যায়, ভগ্ন শ্লেষ করবে। বেশ, আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ব্যতীত কোন নদীর কথা আছে? চন্দ্রভাগা নদীর কথা আছে। তারপরে পাংশু পটল, পটল শব্দের অর্থ কি? পাংশু পটলম মানে হচ্ছে ধূলি সমূহ, তাহলে পাংশু মানে হচ্ছে ধূলি, তাহলে পটল মানে কি? তাহলে তোমরা এখানে আমাকে কিন্তু কমেন্টে জানাবে পটল মানে কি। আমি কিন্তু উত্তর বলে দিয়েছি, তোমরা কিন্তু আমাকে জানাবে যে আমি কোনটা বললাম। নেক্সট, কল্পলতা কাকে বলা হয়েছে? কল্পলতা বলা হয়েছে গঙ্গাকে, ঠিক আছে, কল্পলতা বলা হয়েছে গঙ্গাকে। শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? শঙ্কর মৌলি বিহারিণী হচ্ছে তোমার সম্বোধন। তারপরে দেখো অথ কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ, পাপম যুক্ত আচরতি পুরুষ, কে কাকে কেন বলেছেন? তাহলে এইটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে নেওয়া হয়েছে, কে কাকে বলেছেন। তাহলে এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন। কোথায় আছে? অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাটা বলেছেন। পাঠ্যাংশ বহির্ভূত কিন্তু, কিন্তু তবু তৃতীয় অধ্যায়ে আছে কর্মযোগ পাঠ্যাংশে, আমাদের পাঠ্যাংশে নাই কিন্তু কর্মযোগে আছে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। তারপরে দেখো ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। তারপরে নাট্যাংশটা দেখো, কিংবা সময় যুক্তং বিরুদ্ধচারণম, বক্তাকে? বক্তা হচ্ছে রাজা। যথা আজ্ঞাপয়তি দেব, যথা আজ্ঞা মহারাজ কে বলেছে? এটা বলেছে প্রমোদ। তারপর রাজা নির্দয় বলে কাকে অভিহিত করেছেন? রাজা নির্দয় বলে চাঁদকে অভিহিত করেছেন। তারপরে দেখো রাজার বিবাহের আর কতদিন বাকি? রাজার বিবাহের আর মাত্র 4 দিন বাকি। তারপরে দেখো লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? লীলাবতী হচ্ছে গণিত বিষয়ক গ্রন্থ, নাম লীলাবতী। স্বপ্ন বাসব দত্তম কার রচনা? স্বপ্ন বাসব দত্তম হচ্ছে ভাষ্যের রচনা, স্বপ্ন বাসব দত্তম। জয়দেবের গীত গোবিন্দ রচয়িতাকে? জয়দেব, কবি জয়দেব হচ্ছে গীত গোবিন্দের রচয়িতা। বেশ, এরপরে দেখো 401 পাতা। নলচম্পু গ্রন্থের কোন উচ্ছ্বাস আমাদের পাঠ্য? নলচম্পু গ্রন্থের প্রথম উচ্ছ্বাস আমাদের পাঠ্য, প্রথম উচ্ছ্বাসটাই আমাদের দাগ দিতে হবে। বেশ, তারপরে দেখো ন চ বিনায়ক কশ্চিৎ, কোন বাক্যে কোন দেবতার কথা বলা হয়েছে? এই বাক্যে বিনায়ক, বিনায়ক মানে কোন দেবতা? বিনায়ক মানে গণেশ দেবতার কথা বলা হয়েছে। গোবিন্দ কৃষ্ণ মোদক অনুদিত গল্প গ্রন্থটির নাম কি? চোর চত্বারিংশী কথা। তারপরে দেখো উদ্বহৎ শব্দের অর্থ কি? উদ্বহৎ শব্দের অর্থ বিবাহ করেছিল। নেক্সট, গঙ্গায় স্নান করলে কি রূপ পূর্ণ হয়? গঙ্গায় স্নান করলে স্বর্গপ্রাপ্তি হয়, হয়। মোক্ষ প্রাপ্তি হয়, হয়। পুনর্জন্ম লাভ না, হয় না।
পুনর্জন্ম রহিত হয়, হ্যাঁ পুনর্জন্ম রহিত হয়। তাহলে এই প্রশ্নটার উত্তর তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের মনে হচ্ছে আগে ঠিক করো তোমরা। গঙ্গা জল যে পান করে সে মোক্ষ লাভ করে, হ্যাঁ তাহলে পান করলে পরে মোক্ষ লাভ হবে, তাহলে এটা নয়। স্বর্গ প্রাপ্তি হবে, মানে গঙ্গা তীরে যারা বাস করে তারা স্বর্গ প্রাপ্তি হয়, তাহলে এটা নয়। স্নান করলে নয়, তাহলে এটা হলো না, এটা হলো না। খেললে পরে এটা, গঙ্গা তীরে বাস করলে এইটা। পুনর্জন্ম লাভ কোনোটাতেই নয়, কিন্তু পুনর্জন্ম লাভের সম্পর্কে বইয়ে নাই। তাহলে পুনর্জন্ম হয় না, রহিত মনে হচ্ছে শূন্য, হয় না, ঠিক আছে, রহিত মনে হয় না, তাহলে পুনর্জন্ম হয় না। গঙ্গা জলে স্নান করলে কি হয় না? পুনর্জন্ম হয় না, ঠিক আছে। এইরকম করে ঘুরিয়ে দিলে একটু অসুবিধা হতে পারে, তাই একটু চিন্তা ভাবনা করে উত্তরগুলো করতে হবে। বেশ, দেখো ভাগীরথী শব্দটি সম্বোধন, সম্বোধন। তারপরে দেখো হে ন মে পার্থস্থি, মেয়ে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? মেয়ে পদের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বুঝিয়েছেন, কৃষ্ণকে বোঝানো হয়েছে। শ্রেয়, শ্রেয় শব্দের প্রতিশব্দ কি? শ্রেয়, শ্রেয় মানে কি? শ্রেয় মানে হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেয় মানে শ্রেষ্ঠ বলতে পারো, শ্রেয় মানে হচ্ছে উৎকৃষ্ট বলতে পারো, শ্রেয় মনে হচ্ছে ভালো বলতে পারো, কিন্তু এই ক্ষেত্রে শ্রেয় মনে হচ্ছে অবশ মানে ভালো নয়, অশরীর মানে ভালো নয়, শয়ন মানে ভালো নয়। তাহলে শ্রেয় মানে কি? শ্রেয় মানে হচ্ছে বরম, বরম মানে হচ্ছে ভালো, উৎকৃষ্ট, ঠিক আছে। তাহলে শ্রেয় মানে হচ্ছে বরম প্রতিশব্দ। তারপর দেখো প্রিয় কনক লেখে, পদদ্বয়ে কোন বিভক্তি হয়েছে? কনক লেখে, তাহলে এখানে প্রথমা বিভক্তি হয়েছে কনক লেখে। প্রিয় কনক লেখা, কনক লেখে প্রথমা বিভক্তি হয়েছে। তারপরে দেখো বেশ, তারপর দেখো ওই ভদ্রে দর্শনীয় দেবপু, তোমার শরীরটা খুব তো সুন্দর, ওহে মেয়ে, সেই কে বলছে ভক্তি বক্তাকে? রাজা, রাজা বলছে সেই বক্তাকে, বক্তা হচ্ছে রাজা, রাজা কৌমুদীকে বলছে। আবর্জয় পদটির অর্থ কি? আবর্জয় পদে মানে রাজা প্রমোদকে বলছে যা প্রতিরোধম অসমম, মানে আনন্দটা আর কি, প্রতি রাস্তা নগরে নগরে আনন্দটাকে সরিয়ে দিতে বলছে, তাহলে উজাড় করে দাও, হ্যাঁ সরিয়ে দাও বা উজাড় করে দাও, আবর্জয় মানে উজাড় করে দাও। অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করছিল? সঙ্গীত ছাড়াই অতিথিরা রাজার জন্য অপেক্ষা করছিল। তারপর দেখো সাহিত্যের ইতিহাস, কোনটি ভাসের লেখা? তাহলে কুমার সম্ভব, কুমার সম্ভব হচ্ছে কালিদাসের লেখা। প্রসন্ন রাঘব, তারপরে স্বর্ণবাসব দত্তম হচ্ছে ভাসের লেখা। রঘুবংশম কালিদাসের লেখা। নন্দ বংশের শ্রেষ্ঠ অমাত্যের নাম কি? হ্যাঁ তাহলে নন্দ বংশের শ্রেষ্ঠ অমাত্য, নন্দ বংশের শ্রেষ্ঠ অমাত্য দেখো অমাত্য মানে হচ্ছে মন্ত্রী, হ্যাঁ অমাত্য মানে হচ্ছে মন্ত্রী। তাহলে নন্দ বংশের শ্রেষ্ঠ মন্ত্রীর নাম কি? তোমরা অনেকেই হয়তো চাণক্য করতে পারো, তো চাণক্য হবে না, কেন? এটা মৌর্য বংশের মন্ত্রী। চাণক্য হচ্ছে মৌর্য বংশের, মৌর্য বংশে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে চাণক্য। তাহলে আমার তো নন্দ বংশে নয়, তাহলে নন্দ বংশের মন্ত্রী কে? শ্রেষ্ঠ মন্ত্রী এখানে নন্দ বংশের শ্রেষ্ঠ মন্ত্রী হচ্ছে রাক্ষস, ঠিক আছে। মুদ্রা রাক্ষস থেকে আমাদের এই অংশটা গৃহীত হয়েছে, এখানে শ্রেষ্ঠ হচ্ছে রাক্ষস হচ্ছে মন্ত্রী, ঠিক আছে। মুদ্রা রাক্ষস থেকে গৃহীত হচ্ছে নন্দ বংশটা। একবার এটা গল্প আকারে পড়ে নেবে, বড় প্রশ্নও চলে আসতে পারে 5 নাম্বারে, ধরে নাও চলে আসবে, এটা আনকমন, কোনো বছর আসে নাই, তাহলে এই বছর সাহিত্য ইতিহাসে যদি কঠিন প্রশ্ন করে তাহলে এটা আসবে। তারপর দেখো গীত গোবিন্দ কাব্যটিতে মোট কয়টি শ্লোক আছে? গীত গোবিন্দ কাব্যটিতে 80টি, মোট 80টি শ্লোক আছে। বেশ, দেখো আমরা লাস্ট পেজে চলে এসেছি, 408 পেজ। তো আর্যাবর্ত বর্ণনামের রচয়িতাকে? কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্তের রচয়িতা। কনক শব্দের অর্থ কি? সোনা। কশ্যপের ভাইকে? অলিপর বা কশ্যপের ভাই। তুল্য বৃত্তি অসবৃত্তি শব্দের অর্থ কি? বৃত্তি শব্দের অর্থ হচ্ছে পেশা বা জীবিকা। গঙ্গা স্তোত্রম কে লিখেছেন? গঙ্গা স্তোত্রম লিখেছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যকে অবতার বলে মনে করা হয়, কার অবতার? আমি আগেই বলেছি মহাদেবের অবতার বলে মনে করা হয়। তারপরে দেখো শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতাকে? শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা হচ্ছে বেদব্যাস। শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা বেদব্যাস মহাভারত লিখেছিলেন, সেই মহাভারত থেকে গীতা নেওয়া হয়েছে, তাই গীতারও রচয়িতা বেদব্যাস। তারপরে দেখো গীতার প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত শব্দটি কি? প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত শব্দটি হচ্ছে যোগ, যোগ শব্দটি প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত। বেশ, আরেকটু পারা আছে, তা তোমাদেরকে বলি এই যে এবিটিএ টেস্ট পেপার করছো, ভালো করে সুন্দরভাবে বারবার শুনে নেবে। এবিটিএ ছাড়া ডাব্লিউবিএইচ এ, ডাব্লিউবিটিএ
এই দুটো টেস্ট পেপার করবে, টার্গেটটা একবার ভালো করে দেখে নেবে। আর যেটা সব থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে 2013 থেকে 2015 সাল পর্যন্ত অল এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সবই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো 15-20 মিনিট লাগবে এই এমসিকিউ কটা 13 থেকে 15 সাল পর্যন্ত, ভুল হলো সরি, 2015 থেকে 2023 সাল পর্যন্ত, 2015 থেকে 2023 সাল পর্যন্ত অল এমসিকিউ গুলো দেখে নেবে। এইখান থেকেই বেশিরভাগ কিন্তু আসবে। তোমরা প্লে লিস্টে গেলে পরে 15 থেকে 23 সব পেয়ে যাবে। বারবার এগুলো শুনে নাও, শুনে নিলেই কিন্তু তোমাদের এই সময় ভীষণ উপকারে লাগবে। তাই অবশ্যই এই ভিডিওগুলি দেখো। টেক্সটটাও একবার যদি দেখে নিতে পারো তাহলে টেক্সটগুলো একবার দেখে নাও, প্লে লিস্টে গিয়ে সব ভিডিওগুলো দেখে নাও, খুবই লাভবান হবে, খুবই উপকৃত হবে। দেখো, দেখার পরে আমাকে জানাবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তো দেখো এরপরে কি আছে দেখে নিই একটু। শশাঙ্ক শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? শশাঙ্ক মানে হচ্ছে চন্দ্র। দিনমানস পদের সমাস কি? দিনমানস, হ্যাঁ, দিনমানস শব্দের সমাস মনোকষ্ট আছে আর কি। তাহলে তাহলে দিনমানসটাকে এরকম করা যেতে পারে, মানে দীন মানস যশস বহুব্রী সমাস। আচ্ছা বহুব্রী করে দাও, হ্যাঁ, দীন মানস যশস বহুব্রী সমাস। বাসন্তিক সর্বনাম কি জাতীয় রচনা? বাসন্তিক সর্বনাম নাটক জাতীয় রচনা। হ্যাঁ, তারপর দেখো বাসন্তিক সর্বনামের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরাজি, মিডসামার নাইটস ড্রিম ইংরাজি ভাষায় রচিত। বাসন্তিক স্বপ্নবাসব দত্তম কার রচনা? স্বপ্নবাসব দত্তম ভাষ্যের রচনা। তারপর দেখো কালিদাস মোট কয়টি নাটক রচনা করেছিলেন? কালিদাস মোট 3টি, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম, অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের মোট 60টি কথা এই জেনে রাখবে। একটা হচ্ছে নাটক হলো মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম, আর অভিজ্ঞান শকুন্তলম পৃথিবীর শ্রেষ্ঠ নাটক সংস্কৃত সাহিত্য জগতের। আর দেখো রঘুবংশম, কুমার সম্ভব দুটি বিখ্যাত মহাকাব্য, আর মেঘদূত আর ঋতু সংহার হচ্ছে বিখ্যাত দূত কাব্য বা গীতিকাব্য। ঠিক আছে, মনে রাখতে হবে। সৌর সিদ্ধান্ত কার রচনা? সৌর সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্টের রচনা, হচ্ছে সৌর সিদ্ধান্ত। বেশ, দেখো এই ছিল তোমাদের সংস্কৃতর অল এমসিকিউ সমাধান। এর পরের দিন আমি এসএকিউ গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো কিছু জিনিস মিস্টেক হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, ঠিক আছে, যে কোনো বিষয়ে আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে। ঠিক আছে, ভালো থাকো।